দর্শক, স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি নজরানা চৌধুরী আপনাদের সাথে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা আলোচনা করব বিএনপি জামাত পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে বিভিন্ন সময়ে, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলো একটা ঐক্য করার চেষ্টা করছে। জামাত ইসলামীর এটি ইনিশিয়েট করছে, এবং আমরা দেখেছি গত 21 তারিখে জামাতের আমির কিন্তু বরিশালে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির চরমনাই পীরের সাথে কিন্তু দেখা করে এসছেন। তো তাদের মধ্যে এক ধরনের মতাদর্শগত দূরত্ব ছিল, সেই দূরত্ব কমিয়ে আনার জন্যই নিশ্চয়ই এই উনি চরমনাই পীরের বাড়িতে গিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের সামনে নির্বাচন নিশ্চয়ই খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই আহ্বান জানানো হচ্ছে, এবং আজকেও কিন্তু খেলাফত মজলিস যেটি আছে সেই ইসলামিক একটি দল, সেটিও কিন্তু সংবাদ সম্মেলন করে দ্রুত নির্বাচনের কথা বলেছেন এই বছরের মধ্যে। তো সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের তৎপরতা কিন্তু শুরু হয়ে গেছে। যে যার রাজনৈতিক সঙ্গীকে নির্বাচন করার জন্য, সেটি নিজেদের ফেভারে নিয়ে আসার জন্য বিভিন্ন দলের সাথে আলোচনা করছেন। আজকেও কিন্তু বিএনপি আলোচনা করেছে চরমনাই পীরের সাথে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে। এসব কিছুই নিয়ে আমরা আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনকে। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো আমরা একটি বিষয়ে, যেটি আমি শুরুতেই বলছিলাম, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোকে একটি ছাতার নিচে আনার চেষ্টা করছে জামায়াতে ইসলামী। এই ঐক্য নির্বাচনী জোট পর্যন্ত গড়াতে পারে বলে আভাস দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তো এই সংক্রান্ত একটি রিপোর্ট আমরা একটু দেখে আসবো, তারপর আলোচনায় ফিরব। 5ই আগস্ট রাজনৈতিক পালাবদলের পর তৎপরতা বেড়েছে ইসলামী দলগুলোর। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানাভাবে প্রস্তুতি নিচ্ছে সংগঠনগুলো। যার যার অবস্থান থেকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করেছে তারা। নতুন প্রেক্ষাপটে ঐক্য গড়তে নিজেদের মধ্যে যোগাযোগও রাখছে। মূলত জামায়াতের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে একটি ইসলামী জোট গঠনের। সম্প্রতি ইসলামী আন্দোলনের আমির চরমনাই পীরের সাথে দেখা করেন জামায়াতে ইসলামীর আমির। বিভেদ ভুলে তাদের এই সাক্ষাৎ জোটের রাজনীতির নতুন মেরুকরণের ইঙ্গিত মিলছে। শুধু আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে নয়, সকল ইসলামী দলই কিন্তু এ ব্যাপারে আন্তরিকভাবে তারা নিজ নিজ অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং দূরত্ব কমে আসছে। দ্বিমত এবং ভিন্নমত সহকারে আমরা এবার লক্ষ্য করছি যে ইসলামী দল, জোট এবং ব্যক্তিত্বের মধ্যে কিন্তু ওইসব ছোটোখাটো মতপার্থক্য তারা কমিয়ে এই দেশ, জাতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের নিরাপত্তা, মুসলিম উম্মার স্বার্থে তারা কিন্তু কিছু কমন ইস্যুতে একটা সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে দলগুলো প্রয়োজনে নিজেদের স্বার্থ ত্যাগ করে, যে না আমি ডমিনেট করব, আমি নেতা হব, আমি বড় হব, আমি সামনে যাব, আমার প্রাধান্য থাকবে, এই সংকীর্ণতা অথবা এই বাড়াবাড়ি দুটেই ত্যাগ করে সকলে উদার হচ্ছেন। ইসলামী দলের ঐক্য নির্বাচনী সমঝোতা ও জোটের দিকে গড়াতে পারে বলে আভাস দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, নতুন জোট ভোটের মাঠে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এটা ইসলামী দলগুলোর জন্য একটা বড় ধরনের, আমি বলবো, নতুন অভিযাত্রা। যদি মহান আল্লাহ তাআলা মেহেরবানি করেন, ইসলামী দলগুলোর মধ্যে চিন্তার এই ঐক্য এবং কৌশলগত ঐক্য প্রতিষ্ঠিত হয়, নির্বাচনে একটা সমঝোতা হয়, তাহলে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এটা হবে একটা নতুন মেরুকরণ, একটা নিউ পোলারাইজেশন। তাতে নির্বাচনের গতিধারা কিন্তু ভিন্ন দিকে প্রবাহিত হতে পারে। জোট হচ্ছে, অ্যালায়েন্স হচ্ছে, 2 দল, 5 দল, 10 দল, কার সাথে কি মিলছে, এই অনেক কিছু দেখার কিন্তু সামনে আছে। সেজন্য সবাই যার যার আদর্শের দাওয়াত দিয়ে যাচ্ছে। আমরা তো মনে করি যে জাতীয় ঐক্যবদ্ধ থাকলে জনগণ নিশ্চয়ই আমাদের পাশে এসে দাঁড়াবে। ইসলামী দলগুলোকে কাছে টানতে চাইছে বিএনপিও। চরমনাই পীরের সাথে জামায়াতের আমিরের সাক্ষাতের পরদিনই দলটি পুরনো জোটসঙ্গী খেলাফত মজলিসের সাথে বৈঠক করে। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, একযোগে তারা সবাই আমাদের আন্দোলনের যেমন সাথী ছিলেন,
আগামী দিনগুলিতেও তারা আমাদের সাথে থাকবে। ইমরুল আহসান, NTV নিউজ, ঢাকা। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি রিপোর্টটা দেখছিলাম আমরা। তো 21 তারিখে কিন্তু জামাতে ইসলামীর আমির বরিশাল সফরে ওনার রাজনৈতিক প্রোগ্রাম শেষ করে চরমনের পীর সৈয়দ রেজাউল করিমের সাথে দেখা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তো ঠিক এর এক সপ্তাহ যায়নি, এর মধ্যে আজকে আপনাদের দলের সাথে একটি বৈঠক হলো সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের। তো একদিকে যেমন জামাতের সাথে আপনাদের এক ধরনের আপনাদের দীর্ঘদিনের জোটসঙ্গী ছিল দলটি, আপনাদের মধ্যে এক ধরনের দূরত্ব দেখা যাচ্ছে এবং আমরাও লক্ষ্য করছি। তো সেই সময়ে জামাতের আমিরের এই তার সাথে দেখা করা, তারপর আপনাদের সাথে আজকের বৈঠক, খুব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের দলের অবস্থানটা কি? কেন আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আপনারা দেখা করলেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে আপনার জোট বলেন, অ্যালায়েন্স বলেন, এটা মানে নতুন কোনো বিষয় না। এটা অনেক দিন ধরেই আপনার এই ধরনের জোটের রাজনীতি আছে, জোটের নির্বাচনও আছে। আমরা যদি 18 সালে শেখ হাসিনা লাস্ট যে নির্বাচনটা করলো, মানে গত তো আমি নির্বাচনটা করলো, আমরা যে নির্বাচনটা অংশ নিয়েছিলাম, সেখানে তো আমরা জামাতকে আমাদের মার্কা পর্যন্ত দিয়েছিলাম। আমাদের মার্কায়, ধানের শীষ মার্কায় জামাতের আমির সহ তাদের প্রার্থী নির্বাচন করেছে না। সুতরাং এটা মানে নতুন কিছু নয়, এবং এটাকে খুব আলাদা করে দেখারও কিছু নেই। কারণটা হচ্ছে যে আমরা রাজনৈতিক দলগুলো আমরা মনে করি বাংলাদেশ এখন একটা সংকটের মধ্য দিয়ে ঘুরছে। এটা নির্বাচিত সরকার নেই, যদিও সরকারের পেছনে বাংলাদেশের জনগণের সমর্থন আছে, রাজনৈতিক দলগুলোর সমর্থন আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সমর্থন না থাকলে মানে থাকলেও সরকার যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট না, ফলে অনেক পলিটিক্যাল ডিসিশন, অনেক কিছু তারা হ্যান্ডেল করতে তারা টাইমলি পারছেন না। ফলে দেখবেন যে অনেকগুলো আনরেস্ট হচ্ছে, অনেকগুলো ঘটনা ঘটছে যেগুলো সরকারকে খুব ব্যতিব্যস্ত করে তুলছে, আদার দেন অন্য রুটিন জবের বাইরেও। তো সেজন্য দেশের জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার দরকার। সারা পৃথিবীতেই যখন আপনার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়, গণ-অভ্যুত্থান তো হচ্ছে যে একটা মানে স্বৈরাচারী একটা ফ্যাসিবাদী ব্যবস্থাকে যখন চ্যালেঞ্জ জানায়, এবং সেই চ্যালেঞ্জের মুখে যখন সরকার টিকতে পারে না, সরকার ক্ষমতা হারায়, সেটা যদি আমরা 60s দিকে তাকে, অন্যান্য সময় যদি নানা দেশের দিকে তাকে, সেটা আপনার মানে আপনার সাউথ আমেরিকার কথা বলেন, ইউরোপের কথা বলেন, নানা জায়গায়, বিশেষ করে ইস্টার্ন ইউরোপ, অনেক জায়গায় সরকার পরিবর্তন ঘটেছে না। তো পরিবর্তন তার ভোটের মাধ্যমে পরিবর্তন, অধিকাংশ ক্ষেত্রে আপনার পূর্ব ইউরোপে যে সমাজতন্ত্রের যে বিপর্যয়টা ঘটলো, তো সেটা তো এক ধরনের মাস আফসার্স, এটা তো স্বীকার করতে হবে আপনাকে। কিন্তু তার ফলে এর পরবর্তী করণীয়টা কি? আমরা যদি যে ভূখণ্ডের মানুষ, আমাদের বাংলাদেশের আগে তো আমরা পাকিস্তানের নাগরিক ছিলাম, তো পাকিস্তানি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের অগ্রজা যখন রুখে দাঁড়ালেন, 69-এর কথা বলছি আমি, 69 যে গণ-অভ্যুত্থান, এই জানুয়ারি মাসেই তো আইয়ুব খানের পতন ঘটেছিল। 20 জানুয়ারিতে আমাদের অগ্রজ শহীদ আসাদ, তার মানে আত্মত্যাগে মধ্য দিয়ে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হলো, আইয়ুব খান সরকারের বিদায় ঘটলো। দেন যে সরকারটা ক্ষমতা টেক ওভার করলো, অর্থাৎ ইয়াহিয়া খানের গভর্নমেন্ট, তারা পাবলিকের কাছে প্রমিস করলেন যে এটা নির্বাচন দেবেন, অর্থাৎ 70-এ নির্বাচন, মানে অর্থাৎ নির্বাচন ইজ দ্য সলিউশন। গণ-অভ্যুত্থানের পরবর্তীতে সংকট মোকাবেলার জন্য হচ্ছে জনগণের নির্বাচিত সরকারের কাছে তুলে দেওয়া, মানে একটা অটোক্র্যাট গভর্নমেন্ট থেকে ডেমোক্রেটিক গভর্নমেন্টে ট্রান্সফর্ম করার জন্য একটা নির্বাচনটাই দরকার, এটাই একমাত্র পথ। সারা পৃথিবীতে তাই হয়। আপনি যদি একেবারে মানে বছর কয়েক আগের ঘটনা যদি শ্রীলঙ্কার দিকে তাকান, আমাদের দক্ষিণ এশীয় দেশ, সেই শ্রীলঙ্কাকে আমরা একটা গণ-অভ্যুত্থান দেখিনি? আমরা কি সেখানে দেখিনি প্রেসিডেন্ট প্রাসাদ কীভাবে জনগণ অকুপাই করলো? অকুপাই শব্দটা বলছি মানে প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে নিল জনগণ। যেমন বাংলাদেশের গণভবন বাংলাদেশের জনগণ 5ই আগস্টে দখল করে নেয়নি? ওই পালঙ্কে, স্বৈরাচারের পালঙ্কে শুয়ে কি বাংলাদেশের জনগণ পায়ের উপর পা তুলে কি দেখিয়ে দেয়নি যে দেশের মালিক জনগণ? নাকি শ্রীলঙ্কা তো একই ঘটনা ঘটেছে, কিন্তু শ্রীলঙ্কা কি হয়েছে, তারপরেই নির্বাচন হয়েছে, সেখানে নির্বাচিত সরকার, এটা এখন বর্তমানে প্রবাবলি একটা বামপন্থা সরকার ক্ষমতা আছে। জনগণ বামপন্থা সরকারকে বেছে নিয়েছে। ইউ হ্যাভ নাথিং টু ডু। ওখানকার ডেমোক্র্যাট বা রাইট উইং বা অন্য যে সমস্ত পলিটিক্যাল পার্টি ছিল তাদেরকে জনগণ মানে প্রত্যাখ্যান করেছে অথবা তাদেরকে চায়নি, তারা তাদের মতন করে সরকার বেছে নেয়। জনগণ নিজেদের মতন করে শাসিত হতে পছন্দ করে।
জনগণ নিজের সরকার গঠন করতে পছন্দ করে। এটাকে বলে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপুল, অর্থাৎ জনগণের ক্ষমতায়ন। জনগণ নিজেকে ক্ষমতায়িত হতে পছন্দ করে এবং সেটার আউটবাস্টই হচ্ছে আপনার এই যে স্বৈরাচারের শাসন ব্যবস্থার প্রতিবাদে যখন গণবিক্ষোভ হয়, গণঅভ্যুত্থান হয়। তো বাংলাদেশে আপনার একটা গণঅভ্যুত্থান ঘটেছে 24-এ, বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটেছে 90-তে, এবং তারপরেই কিন্তু আপনি দেখবেন 90-এর গণঅভ্যুত্থানের পরে ফিউ মান্থসের মধ্যেই কিন্তু একটা নির্বাচন দেওয়া সম্ভব ছিল, তাই না? একটা চমৎকার নির্বাচনকে আমরা মানে জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে কি আমরা করিনি? আমরা কি সেই নির্বাচন করার জন্য কি আমরা আগে সংস্কার করেছিলাম তারপরে নির্বাচনে গিয়েছিলাম? না। আপনার নিশ্চয়ই খেয়াল আছে বিচারপতি শাহাবুদ্দিন দেশের প্রধান বিচারপতি ছিলেন। তিনি মৌখিকভাবে একটা রাজনৈতিক দলগুলো একটা শর্ত দিয়েছিলেন যে তোমরা নির্বাচন করার পর আমি তোমাদেরকে একটা চমৎকার নির্বাচন দেবো, একটা ইম্পার্শিয়াল নির্বাচন দেবো। মনে রাখবেন যে এই দেশটি 9 বছর সামরিক শাসনের জাতাকলের মধ্যে ছিল এবং কোনো ধরনের ভোট ব্যবস্থাই ছিল না। আপনার এরশাদ রহমানের কি কোনো ভোট ব্যবস্থা ছিল না? তো দেখেন, শুধুই মাত্র কিছু মানুষের উইল, প্রতিজ্ঞা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেখানে তো রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ঐক্যটা কি? যে আমরা একটা ফেয়ার নির্বাচন চাই, তাই না? এবং জাস্টিস শাহাবুদ্দিন উইদিন 3 মান্থসের মধ্যে একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা তো আইনের মধ্যে ছিল না, কিন্তু সবই পরবর্তী পার্লামেন্ট এগুলো সবই র্যাটিফাই করেছে। জাস্টিস শাহাবুদ্দিনকে আবার প্রধান বিচারপতি পদে ফেরত, তার কাছে শর্ত ছিল, ফেরতও পাঠিয়েছেন। আমরা কিন্তু চমৎকার নির্বাচন পাইনি, পেয়েছি। কিন্তু এই চমৎকার নির্বাচন ব্যবস্থাটা অর্থাৎ জনগণের শাসন প্রতিষ্ঠিত হওয়া শুরু হয়েছিল, এটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকতে পারত, যদি আওয়ামী লীগ যদি গত 15 বছরে সব আমার বাপের দেশটা যদি মনে না করতো, যে আমার বাপ দেশ স্বাধীন করেছে, যেটা সত্য না, যদি এই মনোভাবের মধ্যে যদি না থাকতো, যদি বলতো জনগণ ইচ্ছার উপর ছেড়ে দেয়, কখনো বিরোধী দলে যাব, কখনো সরকারে যাব, দেশটা তো পরিচালনার ব্যাপার, এটা তো মালিকানার ব্যাপার না, আমি মালিক না দেশের জনগণের, তাই না? তো ওই অ্যাটিচিউডটা থাকলে কিন্তু এত রক্তক্ষয় হতো না, এত মানে দেশের টাকা মানে 28 লক্ষ কোটি টাকা পাচার হওয়ার ব্যাপার থাকতো না। অনেক সংকটই তো আমরা ইতিমধ্যে জঞ্জাল তৈরি করেছি। তো এটা থেকেও তো আপনাকে বেরিয়ে আসতে হবে, তাই না? সেই জন্যই নির্বাচন। আপনার নির্বাচিত সরকার অনেকগুলো সিদ্ধান্ত নিতে পারে, এবং এখন সরকার যা করছেন, এই যে সংস্কারের কথা বলে, মানে একটা অদ্ভুত। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আপনাদের যে আলোচনা হলো আজকে, তো এখন এবং আগে উল্লেখ করেছি জামাতের সাথেও আলোচনা হয়েছে, তো এটি কি আসলে যে আমরা পূর্ববর্তী নির্বাচনগুলো 91 থেকে শুরু করে এখন পর্যন্ত যত নির্বাচন হয়েছে, গত 3টি বাদ দিলেও সেই নির্বাচনের ভোটিং প্যাটার্ন যদি বিশ্লেষণ করি, তাতে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, আর কোনো ক্ষেত্রে জাতীয় পার্টি একটু ভোট ব্যাংক আছে, এদের নির্দিষ্ট ভোট ব্যাংক। তো এইবার আওয়ামী লীগ নেই বলে কি জামাত বা আপনারা এই ইসলামী দলগুলোর দিকে ধাবিত হচ্ছেন, কি মনে হয়? বিষয় ধাবিত হওয়ার বিষয় না, আমরা কতগুলো সুনির্দিষ্ট দফা দাবি নিয়ে আমরা কথা বলছি, আমরা দ্রুত নির্বাচনের কথা বলছি। আমি আগে বলেছিলাম যে আমরা সংকট নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, দেশের সংকট নিয়ে অনেক উদ্বিগ্ন আমরা। তো আপনি উদ্বিগ্নতা থাকলে তো, যে সেই উদ্বেগ থাকলে তো জামাতের সাথেও আপনাদের একদম কনসিলিয়েশন হওয়ার কথা, কিন্তু সেখানে আপনাদের দূরত্ব তৈরি হয়ে গেছে। না, দূরত্বের বিষয়টা দেখেন, তাদের একটা নির্দিষ্ট পলিটিক্স আছে, তার পলিটিক্স তো আমি করি না, বা আমার পলিটিক্স তারা করে না, খুব ক্লিয়ার, তাই না? আমরা ভোটিং প্যাটার্নের জন্য তখন আমরা আওয়ামী লীগকে হটানোর জন্য আমরা মনে করেছি যে একটা A to Z ঐক্য আমাদের দরকার পড়বে। এখন আওয়ামী লীগ আমাদের প্রধান শত্রু না, মানে রাজনীতি তো মানে শত্রু মিত্র নির্ধারণ প্রায়োরিটির ব্যাপার থাকে, তো সুতরাং সেক্ষেত্রে মানে বামপন্থী ভাষায়, কমিউনিস্ট পার্টির ভাষায়, মানে কমিউনিস্টরা সাধারণত মানে বলা হয় যে আপনার মানে শত্রুই বলে, তারা শত্রু মিত্র গণ্য করে তাদের রাজনীতিতে। তা আমি ঠিক প্রতিদ্বন্দ্বী বলতে চাই, অ্যাবসলিউটলি ইউ আর রাইট, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শুড বি দ্য প্রতিদ্বন্দ্বী, কম্পিটিটর। তো এখন আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে একটা দ্রুত নির্বাচন করা, অর্থাৎ দেশ যেই আওয়ামী লীগ দেশটাকে যেই সংকটের মধ্যে যে খাদের নিচে ফেলে দিয়ে গেছে, এই দেশটাকে রেস্টোর করা, এর ইকোনমি রেস্টোর করা। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলতে চাই অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুতের সম্ভাব্যতা যাচাই না করে আওয়ামী লীগ সরকার একটা মানে রাশিয়ার সাথে চুক্তি করলো। আপনি জানেন সেই মানে নিশ্চয়ই আপনি জানেন, সেটা হচ্ছে যে আপনার ওখানে আমরা দুটো ইউনিটে আমরা 1200 মেগাওয়াট করে বিদ্যুৎ পাবো। এখন যদি আমরা 1200 মেগাওয়াট বিদ্যুৎ অপারেট করে যদি ন্যাশনাল গ্রিডে, অর্থাৎ ওখানে যে উৎপাদনটা হচ্ছে, যেমন আপনার কিচেনে চা তৈরি হচ্ছে, চা আপনি আমাকেও দিয়েছেন, আপনি খাচ্ছেন বা অন্যদেরকে দিচ্ছেন, তার মানে তৈরিটা হচ্ছে একটা জায়গায়।
যদি আপনার বিদ্যুৎটা রূপপুরে পারমাণবিক বিদ্যুৎটা যদি আপনি ন্যাশনাল গ্রিডে দেন, আমরা যে বাকি যে বিদ্যুৎ উৎপাদন করি ফার্নেস অয়েলের ভিত্তিতে অথবা গ্যাস বেসড বা কোল বেসডে যেটা করি, পারমাণবিক বিদ্যুতের যেই মানে সঞ্চালন গতি সেটা এই বিদ্যুতের সাথে সেটা তাল মেলাতে পারবে না, সিনক্রোনাইজেশন করতে পারবে না। তো সিনক্রোনাইজেশনের প্রবলেমের জন্য কি করতে হবে, আমার এই টোটাল 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য যেই পরিমাণ গ্যাস খরচ হয় এর প্রায় ডাবল গ্যাস উৎপাদন, গ্যাস সাপ্লাই দিতে হবে পারমাণবিক বিদ্যুতের এটা গ্রিড আনার জন্য। খেয়াল করেন, অথচ আমার কিন্তু পারমাণবিক বিদ্যুৎ আমার এখানে মানে অন্য কিছু খরচ হওয়ারই কথা, অন্য কোনো কিছু খরচ হওয়ার কথা না। তো এই যে ব্যবস্থাটা মাথায় রাখিনি, এখন টেকনিক্যালিটিতে দেখা যাচ্ছে ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ আনতে গেলে বর্তমান যে বিদ্যুতের জন্য আমাদের জাতীয় যে গ্যাস ব্যয় করছি বা যেটাই বলি না কেন, এটা ডাবল গ্যাস ব্যয় করতে হবে ওই 1200 মেগাওয়াট আনার জন্য। আচ্ছা, তাহলে এটা একটা অদূরদর্শী পরিকল্পনা ছিল। হ্যাঁ, আবার ওটাকে আমি কাজ করি, মানে আই এম নট অ্যান এক্সপার্ট, বাট আমার পড়াশোনা আমি এগুলোতে আমি যতটুকু জেনেছি পড়ে ঠোরে, সেটা হচ্ছে কি আমি ওই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ আমি কাজে লাগাতে পারবো যদি ওই প্ল্যান্টের কাছাকাছি যদি আমার কোনো ইকোনমিক জোন থাকে, আমার ইন্ডাস্ট্রি থাকে, অর্থাৎ ওই 1200 মেগাওয়াট ডেডিকেটেডলি আমার অন্য বিদ্যুৎ মানে অন্য ডেডিকেটেডলি সাপ্লাই দিতে হবে, ন্যাশনাল গ্রিডে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আমরা নির্বাচনে থাকি না, এই কথাটা এই যে জিনিসগুলো এটা তো একটা মানে সিদ্ধান্তের ব্যাপার। লুটপাটের সরকার থাকার কারণে এগুলো চিন্তা করে, তারা চিন্তা করছে কত বিলিয়ন ডলার এখান থেকে চুরি করা যাবে, মারা যাবে। কিন্তু একটা দেশপ্রেমিক সরকার হলে তাকে ওই জিনিসগুলো চিন্তা করতে হয়। তা আমরা তো অনেকগুলো ক্রাইসিসের মধ্যে আছি। আমরা নির্বাচনটা এই কারণে দ্রুত চাই যে আমাদের মানে অভ্যন্তরীণ সংকটগুলো আছে, বাইরের সংকটগুলো আছে। আপনি রিসেন্টলি দেখেছেন আমেরিকা ইউএসএআইডির আপনার মানে কন্ট্রিবিউশনটা, সাপোর্টটা, যে সাহায্যটা করতো সেটা তারা স্থগিত করেছে। আমাদের একটা বিরাট মানে মাপের মানে আপনার বড় সংখ্যক একটা রোহিঙ্গা দেশে আছে। আরাকান আর্মির ওখানকার ক্রাইসিসের কারণে বাড়তি প্রায় আপনার মানে 1 লক্ষর উপর আপনার মানে অতিরিক্ত আপনার রোহিঙ্গা এখানে ঢুকে পড়েছে। এইসব ক্রাইসিস মিট আপ করার জন্য ইউ নিড এ পলিটিক্যাল গভর্নমেন্ট। সেজন্য আমরা চাই যে কথাগুলো আমরা বলছি অন্যান্য পলিটিক্যাল পার্টি সবাই এই সংকটটা উপলব্ধি করুন এবং তারা এই সংকটগুলোর জন্যই একটা দ্রুত নির্বাচনের ব্যাপারে তারা যাতে মানে সরকারকে তারা এটা মানে একযোগে আমরা এই কথাগুলো যাতে বলতে পারি। ইটস নট দ্যাট যে আমরা জামাতের সাথে আমরা অ্যালায়েন্স করতে, জামাত তো আমাদের বাইরেও নির্বাচন করেছে। 96 সালে জামাত কি বিএনপির সাথে অ্যালায়েন্স করেছিল? আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে না। মানে তাদের আরেকটা বিষয় যে দ্রুত নির্বাচনের কথা যেহেতু আসছে, সেখানে তাদের ফলাফলটা কি সেটা আপনি জানেন, তাই না? তো দ্রুত নির্বাচনের কথা আসছে যেহেতু, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এই দ্রুত নির্বাচন আপনারা চাচ্ছেন, এই কারণে সরকারের সাথে আপনাদের এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে মনে হচ্ছে। আবার কেন মনে হচ্ছে আপনার এটা? কারণ বিএনপি দ্রুত নির্বাচন যাচ্ছে, সরকারের বিভিন্ন উপদেষ্টাদের বক্তব্যে মনে হয়েছে যে তারা আবার একটু সময় নিতে চাচ্ছেন সংস্কারের জন্য সময় নিতে চাচ্ছেন। আমি শেষ করি। তো তারপর জামাতও আবার তাদেরকে একটু সময় দিতে চাচ্ছে সংস্কারের জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটিও একই ধরনের বক্তব্য দিচ্ছে। তো সবকিছু মিলে আপনাদের সাথেই একটা দূরত্ব তৈরি হচ্ছে শুধুমাত্র বিএনপির সাথে। 1 নম্বর আমি যেটা বলি, সরকারের সাথে আমাদের দূরত্ব থাকার কোনো কারণ নেই, কারণ সরকার তো বিনা ভোটে, অর্থাৎ তাদের ভোট করার কথা না, ক্ষমতা ধরে রাখারও তাদের আকাঙ্ক্ষা থাকার কথা না। এটা প্রধান উপদেষ্টা বারবারই বলেছেন। হ্যাঁ, এটা প্রধান উপদেষ্টার বক্তব্য ইজ ভেরি ক্লিয়ার। আমরা অন্যান্য উপদেষ্টাদের যাদের মধ্যে যদি ট্যাসিট ওয়েতে তাদের যদি কিছুদিন আরও বেশি দিন ক্ষমতা কিছু এগুলো ভোগ করার ব্যাপার থাকে, সেটা তাদের ইন্ডিভিজুয়াল বিষয়। বাট আমি ভেরি মাচ কনফিডেন্ট যে মানে চিফ অ্যাডভাইজার কী বলছেন, চিফ অ্যাডভাইজার বক্তব্যে আমি আশ্বস্ত। ফলে সেই কারণে আমি মনে করি যে মানে আমার দল মনে করছে না যে সরকারের সাথে আমাদের দূরত্ব হয়েছে। এটাও দ্য গভর্নমেন্ট কী মনে করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আপনার জামাতের কথা যদি বলি, জামাতের কখনো স্টেটমেন্টের মধ্যে কিছু ইনকনসিস্টেন্সিস আছে। ইনকনসিস্টেন্সিটা হচ্ছে সেটা হচ্ছে আপনি দেখবেন যে তারা কখনো দ্রুত নির্বাচনের কথা কেউ বলছেন। আমি জামাতের আমিরের কথা যদি বলি, তার লেটেস্ট যে বক্তব্য দেখেছি তারাও বলেছেন যে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, বলেননি তারা? তা আমি তো আই ডোন্ট ফাইন্ড এনি ডিফারেন্স বিটুইন দ্য স্টেটমেন্ট অফ বিএনপি অর জামাত, তাদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। হ্যাঁ, আবার মাঝে মধ্যে তারা বলেছেন যে সংস্কারের জন্য সময় দিতে হবে। তো এটাকে এই জন্য আমি বলি যে ইনকনসিস্টেন্সিস হচ্ছে এই জায়গাটায় একটু সামঞ্জস্যহীনতা থাকছে ওই জায়গায়। কখনো তারা সময় দেওয়ার কথা বলছেন, কখনো তারা নির্বাচনে মানে আপনার দ্রুত নির্বাচনের দাবি তুলছেন। দ্রুত নির্বাচনের দাবি আপনারা একটা স্ট্যান্ডেই আছেন। হ্যাঁ, এবং জামাত সর্বশেষ পর্যন্ত যেটা বলেছে, সোফার আই রিমেম্বার, তারা বলেছেন যে তারা দ্রুত নির্বাচন চান।
আর আসলে গ্যাপটা কিন্তু খুব বেশি না। আমরা বলেছি 25-এর মধ্যেই নির্বাচনের আয়োজনটা করা ঠিক হবে, আরও আগে করতে পারলে আরও ভালো। আমি তো উদাহরণ নিয়েছি যে 3 মাসের মধ্যে তো জাস্টিস শাহাবুদ্দিন 91 সালে নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। আপনি কি সংস্কার করতে চান রাজনীতি? আমি তো অলরেডি, আপনি বলবেন কেন, একথা তো আমি বলেছি। আমি তো 8 বছর যাবতীয় কথাগুলো বলছি। আমার নেত্রী বেগম খালেদা, আমি মানে আমার দল, আমার নেত্রী বেগম খালেদা 8 বছর ধরে বলছেন যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আনতে হবে। তিনি বলেছেন 2বারের বেশি প্রধানমন্ত্রী ক্ষমতা থাকতে পারবে না। তিনি বলেছেন যে একটা সরকারকে জবাবদিহিমূলক জায়গায় নিয়ে যেতে হবে। তিনি বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে। তিনি বলেছেন ইকোনমিক ইমানসিপেশনের জন্য এই প্রোগ্রামগুলো নিতে হবে। একটা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার কথা তিনি বলেছেন। তিনি বলেছেন খেলাপি ঋণ গ্রহীতা বা যারা আছেন তাদের বিরুদ্ধে সরকার স্ট্যান্ড মেজার নিয়ে, অর্থাৎ সো মেনি রিফর্ম প্রপোজালস আপনাদের 31 দফা তিনি নিজেই বলেছেন, মানে আমার পার্টির চেয়ারপারসন বলেছেন। তারপরে 31 দফার আগে আমাদের আরও মানে 10 দফা ছিল, ছিল। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যখন আমাদের নেতৃবৃন্দ বসলেন, তারেক সাহেব যখন কথা বললেন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেন এটা কিন্তু 31 দফা গেছে। 31 দফা কথাটা মনে করিয়ে দেওয়া দরকার। 31 দফা কিন্তু শুধুমাত্র বিএনপির দফা না, সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে অ্যাগ্রিড হয়ে কিন্তু আমরা 31 দফা বলেছি। এবং আমাদের নেতা তারেক রহমান এটাও বলেছেন এই 31 দফায় কিন্তু চূড়ান্ত দফা না। এর বাইরে যদি একজন ছোট দলের মানুষ ক্ষুদ্র দল করেন, তার তেমন কোনো সমর্থন নাই, বা একজন ব্যক্তি তিনি দেশকে নিয়ে ভাবেন, তিনি যদি বলেন যে এটা এই করলে ভালো হয়, আমরা সেই প্রস্তাবটা তো বিবেচনা করব। সুতরাং আপনার কনসেপ্ট অফ রিফর্ম বা প্রপোজালস অফ রিফর্ম, এই টোটাল প্যাকেজটা এটা তো আসছেই বিএনপির তরফ থেকে। একমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল আমাদের আগে তো এই সংস্কার প্রস্তাবই কেউ দেয়নি। সুতরাং সংস্কার নিয়েও কোনো ভিন্ন মতের ব্যাপার নেই। ভিন্ন মতটা হচ্ছে অন্য জায়গায়, যেগুলো আলোচিত হয়নি। কথার কথা, যেমন মনে করেন প্রশাসনিক সংস্কার কমিটির, গভর্নমেন্ট অনেকগুলো রিফর্ম কমিশন করেছেন, ওয়ান অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি করেছেন। তাদের তরফে একটা প্রস্তাব যেটা পত্রপত্রিকায় এসেছে সেটা হচ্ছে দেশটাকে 4টা প্রভিন্সে করবেন। এখন কি আমাকে 4টা প্রদেশের গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত 4টা প্রদেশের প্রাদেশিক পরিষদ, অর্থাৎ জাতীয় সংসদের মতো প্রাদেশিক পরিষদ নির্বাচন হতে হবে। ওখানে একজন মুখ্যমন্ত্রী হবেন, প্রাদেশিক পরিষদে একজন স্পিকার হবেন, ওখানকার একজন বিরোধী দল নেতা হবেন। ইত্যকার সিস্টেমগুলো তারা ইন্ট্রোডিউস করবেন। তারপরে তারা পরিবীক্ষণ করবেন, করার পরে মনে হবে ইয়াজ ইট ওয়ার্কস, এটা কাজ করে, তারপরে সংস্কার করে নির্বাচন হবে। নো, উই আর নট গোয়িং টু ওয়েট ফর দ্যাট লং টাইম। বিকজ আমাদের জনগণ, আমাদের একটা ছোট দেশ, আমরা মোটামুটি সবাই বাংলা ভাষায় কথা বলি এবং আমাদের মেজরিটি পিপুল মুসলমান। আমাদের মধ্যে সেই ধরনের কোনো বৈষম্য সেই ধরনের নাই। তারপরও যে নৃতাত্ত্বিক বৈচিত্র্যতা আছে সেটাকে আমরা মনে করি দ্যাট ইজ দ্য ডিসেন্সি। একটা ফুলের মালায় নানা ধরনের ফুল যুক্ত হলে যেমন মালাটা খুব সুন্দর লাগে, আমাদের এই জাতিতে, আমাদের দেশের মধ্যে যে সমস্ত নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো আছে, এটা আমি মনে করি তারা আমাদের জন্য সৌন্দর্য। এবং আমি যতটুকু অধিকার ভোগ করি তিনি ততটুকু অধিকার ভোগ করবেন, আমার দল তাই মনে করে। আমার নেতা, আমার পার্টির প্রতিষ্ঠাতা জিয়া রহমান এই কথাটাই বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ মানে হচ্ছে ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে আমরা সকল মানুষ, এই ভূখণ্ডের লোকেরা আমরা সবাই বাংলাদেশি। এর চেয়ে বড় রিফর্ম আর কি হতে পারে? এই রিফর্মটা তো আমার পার্টির নেতা 1977 সাল থেকে বলেছেন এবং 1979 সালে এই ম্যান্ডেটের কারণে তিনি, তার দল নির্বাচিত হয়েছে। সুতরাং রিফর্ম যেটা বলেন, সংস্কার যেটা বলেন, সেটা তো বিএনপি করেছে, বিএনপির নেতারা করেছে। আরেকটা কথা আপনাকে একটু মনে করিয়ে দিই, বেগম খালেদা জিয়ার কথা আমি খুব একেবারে মানে 10 সেকেন্ডে শেষ করব। বেগম খালেদা জিয়া তো আপনার নির্বাচিত হয়েছেন, তার দলের কিন্তু ম্যান্ডেট ছিল প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা আসার জন্য। ইট ওয়াজ বেগম খালেদা জিয়া। তিনি কিন্তু আওয়ামী লীগ বা অন্য ছোট দলগুলো যখন বলল যে আমরা সংসদীয় ব্যবস্থা যেতে চাই, ম্যাডাম বললাম ফাইন। উনি নিজে কিন্তু সুইচ করে উনি প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা চলে আসেন। আমার পার্টি তো একটা মডারেট পার্টি, আমাদের পার্টি তো এই যুগোপযোগী, সময়োপযোগী ধারণাগুলোকে গ্রহণ করে এগিয়ে নেয়। ওকে, ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা একেবারেই শেষ প্রান্তে, আমরা এখন শেষ করব। দর্শক, এতক্ষণ বক্তব্য শুনছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের। তো আমরা আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আমাদের আজকের আয়োজন ছিল আইএফএসসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিনের। পরবর্তীতে আবারও কথা হবে। ধন্যবাদ।